নমস্কার, আমি স্বপন নিউজ না ভারতে আপনাদের সকলকে স্বাগত। শনিবার দিনকে শুনানির কাজ শেষ হয়েছে। এসআইআর এর মূল যে কাজ, সেই কাজ এবার শেষ হয়ে গেল। এবার আগামী 7 দিন ধরে যে নথিগুলো জমা পড়েছে, যারা নথি জমা দিয়েছে সেই নথিগুলো যাচাইয়ের কাজ চলবে। সেই নথি প্রকৃত অর্থে যে নথিগুলো প্রয়োজন সেই নথি তারা দিতে পেরেছে কিনা, অর্থাৎ এই নথিতে কোনো গরমিল আছে কিনা, ভুয়ো আছে কিনা, উপযুক্ত নথি তারা দিতে পেরেছে কিনা, এই সমস্ত যাচাই করবে আগামী 7 দিন পর। সেই নথি যাচাইয়ের কাজ শেষ হয়ে গেলে তারপরে ফাইনাল লিস্ট বেরোবে। আর এই ফাইনাল লিস্টের শেষ পর্যন্ত কত ভুয়ো ভোটার নির্বাচন কমিশন চিহ্নিত করে তাদেরকে তালিকা থেকে বাদ দিয়ে নতুন যে ভোটার তালিকা প্রকাশিত হবে, সেই নতুন ভোটার তালিকায় কতজনের নাম বেরোবে আর কতজনের নাম বাদ যাবে, এ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, তরজা শুরু হয়েছে এক রাজনৈতিক দলের সঙ্গে আর এক রাজনৈতিক দলের। কিন্তু সব থেকে বেশি আশঙ্কার কালো মেঘ ঘনিয়েছে তৃণমূল কংগ্রেসের শিবিরে। তারা মনে করছেন যে একটা বিরাট সংখ্যক ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কত সংখ্যক বা শেষ পর্যন্ত বাদ যেতে পারে, আমরা নির্বাচন কমিশনের সূত্র মারফত যে খবরটা পাচ্ছি, সেই খবরটাই আজকের আমাদের প্রতিবেদনের মূল বিষয়। আমি সেই বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে বলে দেব যে এই নির্বাচন কমিশনের এই যে এসআইআর পর্ব, এই এসআইআর পর্বকে ভণ্ডুল করার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রচেষ্টা চালানো হয়েছে বলে যে বারবার অভিযোগ উঠেছে, যে তৃণমূল কংগ্রেস শুরুতেই এসআইআর পর্বের শুরুতে মমতা ব্যানার্জি কি বলেছিলেন? মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি আমার জীবন থাকতেও এসআইআর করতে দেব না। সেই এসআইআর হলো শেষ পর্যন্ত, এবং এসআইআর এর পর্বে তিনি তার দল থেকে বিভিন্ন প্রশাসনিক কার্যকর্তাদের ব্যবহার করে, এমনকি আইপ্যাককে ব্যবহার করে তিনি এই যে এসআইআর প্রক্রিয়াটাকে ভণ্ডুল করার চেষ্টা চালিয়েছেন। তিনি বারবার দাবি করেছেন যে 2024-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট অনুযায়ী 2026-এর বিধানসভা নির্বাচন করতে হবে। 2026-এর বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পর আপনি এসআইআর করুন। অর্থাৎ 2021-এর ভোটার লিস্টে যে গরমিল তৈরি করে দিয়ে গেছিল বলে যে অভিযোগ উঠেছে প্রশান্ত কিশোর, সেই সময় দাঁড়িয়ে অসংখ্য ভুয়ো ভোটার এই রাজ্যের ভোটার লিস্টে থেকে তাকে তিনি ঢুকিয়ে দিয়ে গেছিলেন, অনুপ্রবেশ করিয়ে দিয়ে গেছিলেন। আর সেই অনুপ্রবেশ করানোর পর প্রশান্ত কিশোর তিনি একটা পরীক্ষা করে দেখলেন যেটা নির্বাচন কমিশনের নজরে আসে কিনা। সেই কারণে তিনি তার নিজের নাম, বিহারে তার ভোটার লিস্টে নাম আছে থাকা সত্ত্বেও, তিনি ভারতবর্ষের এই সংবিধান আইন সম্পর্কে তার সমস্ত কিছু জানা থাকা সত্ত্বেও তিনি আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিধানসভায় তিনি ভবানীপুর কেন্দ্রে নিজের নাম তুলে পরীক্ষা করে দেখার চেষ্টা করলেন। এটা আইনত অপরাধ। সেই অপরাধ তিনি করলেন নির্বাচন কমিশনের চোখে পড়ে কিনা, অর্থাৎ তার নামটা খুব প্রমিনেন্ট নাম, সেই নামটা নির্বাচন কমিশন দেখতে পায় কিনা। যদি নির্বাচন কমিশনের চোখে পড়ে তাহলে তিনি অন্য পরিকল্পনা নিতেন। নির্বাচন কমিশনের সেই সময় দাঁড়িয়ে নির্বাচন কমিশন যে সেটা চোখে পড়েনি, এটা তিনি বুঝতে পারলেন। আর তারপরে আইপ্যাক কে কাজে লাগিয়ে তিনি গোটা রাজ্যে, বিশেষ করে মুসলিম এলাকাগুলোতে দেদার ভোটার লিস্টে নাম তুলেছেন, ডবল এন্ট্রি করিয়েছেন, একই নাম বহুবার তুলিয়ে দিয়েছেন। আর সেই ডবল এন্ট্রি মৃত ভোটারদের নাম সেখানে ভোটার লিস্টে রেখে দিয়েছে। সেই ভোটার লিস্ট ধরেই 2021, 2022-এর পৌরসভা নির্বাচন, 2023-এর লুঠের পঞ্চায়েত, 2024-এর বিধানসভা লোকসভা নির্বাচন, সবকিছুতেই তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। তাই এসআইআর যখন শুরু করার কথা ভাবলো নির্বাচন কমিশন গোটা দেশ জুড়ে, সবার আগে আতঙ্ক ছড়ালো, সব থেকে বেশি প্রতিবাদ হলো এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস করলো। কারণ তিনি বুঝতে পারলেন এই এসআইআর হয়ে গেলে প্রশান্ত কিশোর যে ভোটার লিস্টেই যে গরমিল তৈরি করে দিয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের জেতার জন্য যে ভোটারটাকে ভোটার লিস্টেই ঢুকিয়ে দিয়ে গেছে, সেটা তো এবার বাছাই হবে। আর বাছাই হওয়ার পর সেটা যখন বেরিয়ে যাবে, তৃণমূল কংগ্রেসের জয়ের জায়গায় পরাজয় শুধু নয়, তৃণমূল কংগ্রেস ভয়ঙ্কর ভাবে পরাস্ত হবে নির্বাচনে। তাই 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতা ব্যানার্জি এই এসআইআর চাইছিল না, তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ে গেছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে বলেছে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ে যাওয়া হচ্ছে কেন না, আমাদের রাজ্যে অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য। যে অনুপ্রবেশকারীদেরকে আমরা দেখেছি এসআইআর পর্বে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই উত্তর 24 পরগনা থেকে শুরু করে বিভিন্ন বর্ডার অঞ্চলগুলো দিয়ে তারা পালিয়েছে, সেই ভিডিও আমরা ওখানে দাঁড়িয়ে লাইভ ভিডিও আপনাদেরকে করেছি, যে কিভাবে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা তারা দলে দলে এই দেশ ছেড়ে পালাচ্ছে। অর্থাৎ এদের ভোটার লিস্টে নাম ছিল, এসআইআর শুরু হওয়ার সাথে সাথেই এরা দেশ ছেড়ে পালালো। সেই তাদেরকে রেখে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি
এই ভোটার লিস্ট এসআইআর করতে দিতে চাইছে না। স্বরাষ্ট্র দপ্তর থেকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হচ্ছে না, কাঁটাতার দেওয়ার জন্য মন্ত্রিসভাতে সিদ্ধান্ত করা হচ্ছে না। আইন মেনে মমতা ব্যানার্জি এই যে কাঁটাতার দেওয়ার কাজ, সেই কাঁটাতার দেওয়ার কাজে বাধা সৃষ্টি করছেন যাতে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গারা ভারতবর্ষে ঢুকতে পারে। তারা নির্বাচনে, পশ্চিমবাংলা নির্বাচনে সরকার তৈরি করবে কারা? বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গারা। তারাই পশ্চিমবাংলার সরকার তৈরি করছে বলে বিরোধীরা বারবার অভিযোগ তুলছে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ বারবার আসছে। তাই এসআইআর পর্বে এবারে তৃণমূল কংগ্রেস, এই যে শুনানি শেষ হয়ে গেল, শনিবার দিন শুনানি শেষ হলো, আগামী 7 দিন ধরে নথি যাচাইয়ের কাজ চলবে। সেই নথি যাচাইয়ের পর তারা আশঙ্কা করছেন যে একটা বিপুল অংশের প্রায় 1 কোটির ওপর নাম বাদ যাবে। আমরা নির্বাচন কমিশন সূত্রে যেটা জানতে পাচ্ছি, এই সংখ্যাটা 80 লক্ষ থেকে 1 কোটির মধ্যে এই সংখ্যাটা শেষ পর্যন্ত দাঁড়াতে পারে। অর্থাৎ ভোটার লিস্ট থেকে 80 লক্ষ থেকে 1 কোটির মতো ভোটার সংখ্যা বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত আমরা নথি যাচাইয়ের যে কাজ, সেই কাজ চলবে। যেখানে নথি যাচাইয়ের বহু লোককে ডাকা হয়েছে, এর উত্তর তৃণমূল কংগ্রেস দিতে পারবে না। একজন লোককে একাধিকবার, 3 বার 4 বার শুনানিতে ডাকা হয়েছে, তারা আসেইনি, মানে তারা নেই, এই দেশেই থাকে না তারা। তারা জানে গেলে ধরা পড়বে। ভুয়ো নথি জমা দিয়েছে অনেকে নথিপত্র জমা দিতে পারেনি, নথিই নেই তার কাছে কোনো। এরকম অসংখ্য ভোটার লিস্টে ঢুকে রয়েছিল, যাদেরকে তৃণমূল কংগ্রেস, তারাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের জয়ের মূল কারিগর ছিল। তাই এই ভোটার লিস্ট থেকে এদেরকে চিহ্নিত করার কাজ, তারপরে বাদ দিলে তৃণমূল কংগ্রেস এদেরকে, এই বাদ যাওয়া ভোটার লিস্টকে নিয়ে সে মামলা করবে, তার প্রস্তুতি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তারা ফাইনাল করে রেখেছে যে তারা আইনি লড়াই লড়বে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ডিও, তার দপ্তরে বিজেপি একটা ভয়ঙ্কর অভিযোগ করেছে। বলছে কলকাতা দক্ষিণ জেলা নির্বাচন আধিকারিক ডিও, সেই ডিও এই জেলার বিএলওদেরকে বলেছে শুনানিতে ডাকা মুসলিমদের তালিকা কি আছে সেই তালিকাটা চেয়েছে, এবং সেই তালিকাটা চাওয়ার পর, সেই তালিকা বিএলও দেওয়ার পর তিনি সেই তালিকাটি তৃণমূল কংগ্রেসের হাতে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের হাতে দেওয়ার পর তিনি চুপ করে থাকেননি। সেই তালিকাটা পাওয়ার পর তিনি একটি আইন বিরুদ্ধ কাজ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যে শুনানিতে যাদেরকে ডাকা হয়েছে, যে সমস্ত মুসলিমদেরকে ডাকা হয়েছে, সেই মুসলিমদের কারা কি নথি জমা দিয়েছে সেইটা তিনি লিপিবদ্ধ করিয়ে তাদের নামে একটা করে টোকেন তৈরি করে সেই টোকেন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ বিএলওরা করবে। সেই বিএলওদের তিনি সেই দায়িত্ব দিয়েছেন, বিএলওদের সেই নির্দেশ দিয়েছেন, এবং সেই কাজ বিএলওরা করছে। অর্থাৎ শুধুমাত্র মুসলিম, দক্ষিণ কলকাতায় শুধুমাত্র মুসলিমদের ভোটার লিস্ট থেকে যেন নাম বাদ না যায়। তাহলে মুসলিমরাই হচ্ছে মমতা ব্যানার্জির একমাত্র বাঁচার, এবারে নির্বাচনে জয়যুক্ত হওয়ার শেষ পথ। এর বাইরে আর তার কোনো অস্তিত্ব নেই। দক্ষিণ কলকাতাতে তিনি কেন সব থেকে বেশি ভয় পাচ্ছেন? কারণ দক্ষিণ কলকাতাতে বিধানসভা নির্বাচনে তিনি কন্টেস্ট করতে পারেন। এখনো পর্যন্ত খবর, শেষ মুহূর্তে খবর পাল্টে যেতে পারে। আমরা বারবার বলেছি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি দাঁড়াবে কথা বলার পর শেষ মুহূর্তে এসে তিনি নাও দাঁড়াতে পারেন। কারণ তিনি দেখতে পাচ্ছেন এসআইআর পর্বটা তিনি কতটা সামলাতে পারলেন, এটা বোঝার পরই তিনি ফাইনালি তার সিদ্ধান্ত নেবেন যে তিনি প্রার্থী হবেন কি হবেন না। তার আগে তিনি কোনো সিদ্ধান্তই নেবেন না। যতই বলুক তৃণমূল কংগ্রেস ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মমতা ব্যানার্জি দাঁড়াবে, আসলে মমতা ব্যানার্জি ফাইনালি সিদ্ধান্ত নেবে যে এসআইআর পর্বে তিনি যে চেষ্টাটা চালিয়েছেন সেই চেষ্টায় তিনি শেষ পর্যন্ত কতটা সফল হলেন। যদি দেখেন সেক্ষেত্রে দক্ষিণ কলকাতায় তিনি যে চেষ্টা চালাচ্ছেন সেটা সফল হতে পারলেন না, তাহলে তিনি দক্ষিণ কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকা মেটিয়াবুরুজ এলাকা বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হওয়ার পরিকল্পনা করেছেন। এটা আমাদের কাছে সুনির্দিষ্ট খবর আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মমতা ব্যানার্জি মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র থেকেও প্রার্থী হয়ে যেতে পারেন। ফলে মমতা ব্যানার্জি তাকিয়ে রয়েছেন এসআইআর এর শেষ পর্বে কি হয়, ফাইনাল তালিকা বেরোনোর সময় কত জনের নাম বাদ যায় সেটার দিকে নজর রয়েছে মমতা ব্যানার্জির। যদি সংখ্যাটা 80 থেকে 1 কোটির মধ্যে হয়ে যায়, তাহলে মমতা ব্যানার্জিরা কোর্টের দ্বারস্থ হবেন। তারা এই তালিকাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে এই অভিযোগ নিয়ে তারা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সেই পর্যন্ত লড়াইটা লড়বেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যদি এই লড়াইটা লড়তে লড়তে মমতা ব্যানার্জির সময়কাল শেষ হয়ে যায়, তার যে সরকারের সময়কাল, সেই সময়কাল শেষ হয়ে যায়, আইনি যে লড়াইটা, সেই লড়াইটা যদি ততদিন পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ গোটা বিষয়টা ফয়সলা হওয়ার আগে পর্যন্ত, কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে এর যে ফয়সলা, সেই ফয়সলা আসার আগে পর্যন্ত যদি মমতা ব্যানার্জির সময়কাল শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি করতে পারে? আমরা যেটুকু জানতে পারছি যে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন
তারা আলোচনা করে এ রাজ্যের মমতা ব্যানার্জির সরকারের পরিবর্তে রাষ্ট্রপতি শাসন জারি করার পরিকল্পনা করতে পারে। সেক্ষেত্রে তারা মনে করতে পারেন যে সরকার যেহেতু এখন নেই, ফলে রাষ্ট্রপতি শাসন, একটা নির্বাচিত সরকার অনুপস্থিতির কারণে রাষ্ট্রপতির হাতে এই মুহূর্তে রাজ্যের শাসন ভারের দায়িত্ব থাকবে, আর সেই রাষ্ট্রপতি শাসন চলবে। রাষ্ট্রপতি শাসনের মধ্যে সেইটা চলাকালীন তক্তার মধ্যেই নির্বাচন কমিশনের এই ভোটার লিস্ট সংক্রান্ত যদি কলকাতা কোর্ট থেকে যে রায় আসবে, সেই রায়কে সামনে রেখেই নির্বাচন কমিশন তারা নির্বাচন করাবেন। সেটাও ওই রাষ্ট্রপতি শাসন জারি থাকা অবস্থায় নির্বাচন হবে, আর নির্বাচনের পরবর্তীকালে নতুন সরকার গঠন হওয়ার পর নতুন সরকার হাতে রাষ্ট্রপতি তার দায়িত্বভার ছেড়ে দেবেন, এইটা মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ফাইনাল কি হয় আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আর আমি আমার দর্শকদের বলবো, যারা আমাদের চ্যানেলটি দেখেন অথচ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমরা অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই যে গীতা উপনিষদ, পিভিসি কার্ডে গীতা উপনিষদ, যেটা আমরা রাজ্যের প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য যে কাজটা আমরা করে চলেছি, সেই গীতা উপনিষদ যারা নিতে চান, সংগ্রহ করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। 7044244525 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার কাছে আমাদের গীতা উপনিষদ পৌঁছে যাবে। এর মূল্য মাত্র 120 টাকা করে, আর এর সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে। যারা আমাদের এই কার্ড নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।